টেকনাফ সীমান্তে আতঙ্কিত মানুষের নির্ঘুম রাত। কোঠা বাতিলের দাবিতে দীর্ঘমেয়াদী আন্দোলন। অচল হয়ে পড়ে আছে ১,৫০০ কোটি টাকার হাসপাতাল। সর্বশেষ জানিয়ে দিচ্ছি, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কঠোর পরিণতির হুমকি দিল উত্তর কোরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেশি বিদেশি নিত্য নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। এখন থাকছে বিস্তারিত। কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে রাতভর বিমান হামলা ও গোলাগুলি ও মর্টার শেল বিস্ফোরণের বিকট শব্দ ভেসে এসেছে। থেমে থেমে চলা শব্দে এপারের মানুষ আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন। রাখাইনদের বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনী তুমুল লড়াই চলছে। রাজ্যটির অনেক এলাকা জান্তার হাতছাড়া হলেও তারা বিমান থেকে হামলা অব্যাহত রেখেছে। জানা গেছে, রবিবার রাত ১২টা থেকে সোমবার দুপুর পর্যন্ত কিছুক্ষণ পরপর ভারী গোলার শব্দ শোনা যায়। রাখাইনের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি ও জান্তা বাহিনীর মধ্যে যুদ্ধের তীব্রতা বেড়ে যাওয়ায় টেকনাফ সীমান্তের এপারের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বেড়েছে। পাশাপাশি সীমান্ত দিয়ে আবারও অনুপ্রবেশের ঝুঁকি বেড়েছে। মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত। টেকনাফে নাফ নদে কাঁকড়া শিকারে গিয়ে মিয়ানমারের জলসীমার অভ্যন্তরে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক নিহত এবং ২ জন আহত হয়েছেন। গত রোববার বেলা ২:৩০টার দিকে উপজেলার হিল্লা ইউনিয়নের জাদিমোড়া এলাকার নাফ নদের ওপারে লালদিয়া চরে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ জোবায়ের টেকনাফের হিল্লা ইউনিয়নের জাদিমোড়া এলাকা বসবাসকারী আব্দুল হামিদের ছেলে। আহতরা হলেন একই এলাকার নূর কামালের ছেলে শাহ মোহাম্মদ আলম এবং দমদমিয়া বিজিপি ক্যাম্প সংলগ্ন এলাকার মোহাম্মদ মিস্তরির ছেলে শুক্কুর। নৌ পুলিশের টেকনাফ স্টেশনের ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস স্থানীয়দের বরাতে বলেন, বেলা ১২টার দিকে রোহিঙ্গা যুবক শাহ আলম, মোহাম্মদ জোবায়ের ও মোহাম্মদ শুক্কুর মিলে নাফ নদে কাঁকড়া শিকারে যায়। এক পর্যায়ে তারা নাফ নদের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের লালদিয়া চর নামক এলাকায় গিয়ে কাঁকড়া শিকার করতে থাকে। আহত রোহিঙ্গা যুবকরা জানান, কাঁকড়া ধরার এক পর্যায়ে কাদা মাটিতে পুঁতে রাখার কোনো বস্তুর বিকট শব্দ শুনে বিস্ফোরণে এই ঘটনা ঘটে। এতে তারা ৩ জনই আহত হন। এক সময় তারা পানিতে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমার অভ্যন্তরে পৌঁছান। নৌ পুলিশ পরিদর্শক বলেন, বিস্ফোরণে মোহাম্মদ জোবায়েরের ডান পা হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত সম্পূর্ণ উড়ে গেছে। তার বাম পায়ের কিছু স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে। নিহতের লাশ বাড়িতে রয়েছে বলে জানিয়েছেন নৌ পুলিশ। এই পরিদর্শক বলেন, এই ঘটনার টেকনাফ থানার পুলিশকে জানানো হয়েছে। সরকারি চাকরিতে কোঠা ব্যবস্থা বাতিলের দাবিতে দীর্ঘমেয়াদী আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীরা। দীর্ঘমেয়াদের এই আন্দোলন সফল করতে সারা দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে ৬৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। সোমবার দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচির পর রাতের দাবি আদায়ে সরকারকে ৩ দিনের আলটিমেটাম দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সাথে আগামী ৩ দিন দেশব্যাপী অবরোধ কর্মসূচির পাশাপাশি সারা দেশে গণসংযোগ, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করবেন তারা। আগের দিনের মতো সোমবার দুপুরের পর থেকে রাজধানীর শাহবাগ সহ বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায় শিক্ষার্থীদের। এতে রাজধানীর ঢাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকার বাইরে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, বরিশাল, খুলনা সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখা যায়। রাজশাহী ও ময়মনসিংহের রেলপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনের সমন্বয়ে নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, আমরা দেখেছি সরকার এক ধরনের নীরব ভূমিকা পালন করছে এবং দায় এড়িয়ে চলছে। সেখান থেকে মনে হচ্ছে এই আন্দোলন দীর্ঘমেয়াদী করা যেতে পারে। শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে সোমবার দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে সরকারের গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রী প্রতিমন্ত্রী বৈঠকে বসেন। তবে বৈঠক শেষে সেখানে কী সিদ্ধান্ত হয়েছে সেটি নিয়ে কেউ কথা বলেনি। তবে বৈঠকের আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেছেন, বিষয়টি উচ্চ আদালতের বিচারাধীন। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। রায় না হওয়া পর্যন্ত মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা উচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছেন, তাদের দাবি যৌক্তিক, তা মানা না হলে এই আন্দোলন থেকে তাদেরকে সরানো যাবে না। কোঠা সংস্কারের দাবিতে বাংলার ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে সোমবার রাজধানীর শাহবাগ হোটেল
ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর, কারণ বাজার, ফার্মগেট, সায়েন্স ল্যাব মোড়, গুলিস্তান 0 পয়েন্ট, আগারগাঁও, মৎস্য ভবন মোড় ও নীলক্ষেত মোড় অবরোধ করে শিক্ষার্থীরা আন্দোলন করে। বিকেল 4:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোঠা আন্দোলনকারী মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করে। এরপর তারা মিছিল নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে রাস্তাও অবরোধ করেন। সন্ধ্যায় 6:30টার দিকে মিছিলটি ফার্মগেটের মোড়ে এসে রাস্তা অবরোধ করে। তবে তাতে চারপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিকেলে প্রায় একই সময়ে সায়েন্স ল্যাবরেটরি মোড় ও গুলিস্তানের 0 পয়েন্টে অবস্থান নেন আন্দোলনকারীরা। গুলিস্তানের 0 পয়েন্ট অবরোধ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা এদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একান্ত পোষণ করে এবং আন্দোলনে যোগ দিয়ে কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরাও। এই অবরোধ কর্মসূচির কারণে সন্ধ্যায় রাজধানীতে ভয়াবহ যানজট তৈরি হয়। ঘন্টার পর ঘন্টা আটকে থাকেন দীর্ঘ যানজটে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা দুপুর থেকে ক্যাম্পাসের প্রধান গেটের সামনে জড়ো হয়, বন্ধ করে দেওয়া হয় গুরুত্বপূর্ণ ঢাকা আরিচা মহাসড়ক। এতে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার অবস্থান নিয়ে তারা মিছিল ও স্লোগান দিতে থাকে। ঢাকার বাইরে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী, কুষ্টিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আগের দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করে। সড়ক মহাসড়কের বাইরে রেলপথ অবরোধ করেও কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। 65 সদস্যের কমিটি গঠন, সরকারি চাকরিতে কোঠা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলন সফল করতে সোমবার 65 সদস্যের কমিটি গঠন করে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্মটি। কমিটিতে 23 জন সমন্বয় এবং সহ সমন্বয়ক হিসেবে 42 জন শিক্ষার্থীকে দায়িত্ব দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধি এখানে নাম আছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেছেন, দীর্ঘমেয়াদী আন্দোলন সুসংগঠিত হওয়ার জন্য এবং অন্য কেউ যেন সুবিধা নিতে না পারে সেজন্য সারা দেশে বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতিনিধি নিয়ে কমিটি গঠন করা হয়েছে। আন্দোলনের সমন্বয়ে নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, প্রাথমিকভাবে আমাদের কোনো কমিটি করার পরিকল্পনা ছিল না। সরকারের নীরবতার কারণে আমরা দীর্ঘমেয়াদী আন্দোলন চালিয়ে যেতে প্রাথমিকভাবে এই কমিটি গঠন করতে বাধ্য হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়, 7 কলেজের প্রতিনিধি সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়ে সমন্বয় এবং সহ সমন্বয় নিয়ে কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ে ইসলাম বলেন, দীর্ঘমেয়াদী আন্দোলন সুসংগঠিত হওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি আমরা। সামনের দিনগুলোতে সারা দেশ, জেলা ও কলেজগুলোতে কমিটি করা হবে। রাজধানীর শাহবাগে 1,500 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে সুপার স্পেশালাইজড হাসপাতাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে গড়ে তোলা হয়েছে এই হাসপাতাল। শুধু যন্ত্রই কেনা হয়েছে 283 কোটি টাকার। কিন্তু উদ্বোধনের 1 বছর 9 মাস পর হলেও হাসপাতালটিতে সম্পূর্ণ সেবা চালু করা হয়নি। অচল হয়ে পড়ে আছে এবং নষ্ট হয়ে যাচ্ছে যন্ত্রপাতি। সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন বলেছেন, সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু করতে স্বাস্থ্য মন্ত্রণালয়, বিএসএমএমইউ সহ পদক্ষেপ নিয়ে সভা করেছি। পরবর্তী বৈঠকে হয়তো নিয়োগ বিষয়গুলো চূড়ান্ত করা হবে। আশা করছি সবাই আন্তরিক চেষ্টায় হাসপাতালটি পুরোদমে চালু করবে এবং রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে যাবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিএসএমইউ সহ সূত্র জানিয়েছে, ভুল ব্যবস্থাপনা, জনবল নিয়োগ, অনিয়ম, দুর্নীতির কারণে চাহিদার 68% কম জনবল দিয়ে ধুঁকে ধুঁকে চলছে দক্ষিণ কোরিয়ার অর্থায়নে গড়ে ওঠা বিশেষত এই হাসপাতাল। নিয়োগ জটিলতা না কাটলে পূর্ণাঙ্গ সেবা চালু করা সম্ভব নয়। অবকাঠামো নির্মাণ ও যন্ত্রপাতি কেনা বাবদ খরচ হয়েছে 1,500 কোটি টাকা। এর মধ্যে 403 রকমের 6,612টি চিকিৎসা যন্ত্র কেনা হয়েছে 283 কোটি টাকায়। এসব যন্ত্রপাতি 2022 সালে আগস্ট ও ডিসেম্বরে 2 ধাপে হাসপাতালের কর্তৃপক্ষের কাছে সরবরাহ করায় দক্ষিণ কোরিয়া বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠান স্যামসাং। যন্ত্রগুলো সেবার উপযোগী থাকলেও জনবল না থাকায় 90% যন্ত্রপাতি একদিনেও ব্যবহার করা হয়নি। 90% যন্ত্রপাতি। এসব যন্ত্রের সর্বোচ্চ মেয়াদ রয়েছে 3 বছর। ফলে ব্যবহারের আগে শেষ মেয়াদের 2 বছর রয়েছে। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে জনবল সংকটের সমাধান না হলে যন্ত্র রক্ষণাবেক্ষণে নতুন করে টাকা খরচ করতে হবে বলে জানিয়েছেন সরকারকে। হাসপাতালের সূত্রে জানা গেছে, 2022 সালে 24 সেপ্টেম্বর হাসপাতালটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 750 শয্যায় এই হাসপাতালে নিয়মিত প্রায় 50 জনের মতো রোগী ভর্তি থাকে। দৈনিক সর্বোচ্চ 100টি পরীক্ষা নিরীক্ষা করা হয়। বহির্ভাগে দৈনিক গড়ে 500 জনের সেবা দেওয়ার লক্ষ্যে থাকলেও এখন সেবা পান মাত্র 125 রোগী।
হাসপাতালে পড়ে থাকা সচল যন্ত্র রাখতে এক্সক্লুসিভ হেলথ চেকআপ চালু করা হয় গত জানুয়ারিতে। তবে 6 মাসের এই রোগী সেবা নিচ্ছে মাত্র 58 রোগী। এই হাসপাতালে বিভিন্ন বিভাগে রয়েছে 14টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার, 100 শয্যার আইসিইউ, জরুরি বিভাগে আছে 100টি শয্যা, আছে ভিভিআইপি কেবিন 6টি, ভিআইপি কেবিন 22টি এবং ডিলাক্স শয্যা 25টি। সেন্ট্রাল ভিত্তিক প্রতিটি ওয়ার্ডে স্থাপন করা হয়েছে 8টি করে শয্যা। হাসপাতালটিতে রয়েছে নিউম্যাটিক টিউব, যার মাধ্যমে রক্ত সংগ্রহের পর স্বয়ংক্রিয়ভাবে নির্দেশিত বিভাগে চলে যায়। কিন্তু কোনো বিভাগেই নিজস্ব জনবল না থাকায় প্রায় সব সেবাই অব্যাহত রয়েছে। তবে তাই রোগী সেবার যে উদ্দেশ্য নিয়ে সুপার স্পেশালাইজড হাসপাতাল তৈরি করা হয়েছে তা ব্যর্থ হতে চলেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন, এটি পরিচালনার জন্য চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীর প্রয়োজন অন্তত 2700 জন। এখন জনবল রয়েছে 384 জন। এইসব শেষে নিয়োগ প্রশ্ন ফাঁস ও বিতর্কের কারণে জটিলতা তৈরি করা হয়েছে, যে কারণে 86% কম জনবল দিয়ে চলছে এই হাসপাতাল। এখন পর্যন্ত 5 দফায় 160টি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দক্ষিণ কোরিয়ার প্রশিক্ষণ নিচ্ছে। এর মধ্যে হাসপাতালে যুক্ত হয়েছেন মাত্র 32 জন। এতে ক্ষুব্ধ হয়ে প্রশিক্ষণই বন্ধ করে দিয়েছেন কোরিয়া। এটির মতো আরও একটি হাসপাতাল তৈরি করে দিতে চান কোরিয়া। তবে এই হাসপাতালের পূর্ণাঙ্গ সেবা চালু না হওয়া পর্যন্ত ওই হাসপাতালের কাজ শুরু করা অসম্ভব। নিয়োগ থেকে শুরু করে হাসপাতালের ফার্মেসি দপ্তরে পর্যন্ত ঘটেছে দুর্নীতির ঘটনা। সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের ভিতরে ভাড়া দেওয়া ফার্মেসির নাম রাখা হয়েছে হসপিটাল ফার্মেসি। নাম দেখে কেউ ভাবতে পারেনি এটি এই প্রকল্পের অধীনে সরকারি আয়োজন। কিন্তু বাস্তবতা হলো, এটি সহ আরও একটি জায়গায় ভাড়া দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাছাড়া নামমাত্র দামে প্রতি বর্গফুট 50 ও 100 টাকা করে সর্বনিম্ন দপ্তরকে বাদ দিয়ে নাম সর্বত প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে হাসপাতালের ফার্মেসি চালানোর টেন্ডার, এবং ছিল না ড্রাগ ও ট্রেড লাইসেন্স। ফার্মেসি চালানোর পূর্বে অভিজ্ঞতাও না। দক্ষিণ কোরিয়া সম্প্রতি তাজা গুলি ব্যবহার করে যে সাময়িক মহড়া চালিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছেন উত্তর কোরিয়া। দেশটির ওই মহড়াকে উস্কানি হিসেবে উল্লেখ করে এর জন্য কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন। দক্ষিণ কোরিয়া গত সপ্তাহে জানিয়েছে, দেশটির উত্তর কোরিয়ার সীমান্তে তাজা গুলি ব্যবহার করে একটি মহড়া শুরু করেছে। দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য পিংইয়াং ও সিউল 2018 সালে যে সামরিক চুক্তি সই হয়েছিল সেটি স্থগিত রেখে মহড়াটি চালিয়েছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার নেতা কিম জং ওনার প্রভাবশালী বোন কিম উইং জং বলেছেন, দক্ষিণ কোরিয়ার এই মহড়া ক্ষমার অযোগ্য উস্কানি। তিনি আরও বলেন, প্রশ্ন হচ্ছে শত্রু কেন উত্তর কোরিয়ার সীমান্তের কাছে এসে মহড়া চালাবে। উইনজিং বলেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উইন সুক ইয়েআর সারা দেশের রাজনৈতিক সংকট সমাধানের জন্য এই মহড়া শুরু করেছিলেন। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ওয়েনকে ইমপ্রেস করার জন্য 10 লাখের বেশি সাক্ষরতার আবেদন জানিয়েছেন।